দিদি দিদি দিদির সঙ্গে মোদি একটা গেম আছে না, মোদি কিছু বলে দিদি তার বিরোধিতা করবে, দিয়ে একটা বার্তা দেবে যে মোদির একমাত্র বিরোধিতা করনেওয়ালা বাংলার মুখ্য দিদি আছে এই বাংলায়, এই চলবে এই খেলা, এটা আরো বাড়বে আগামী দিনে। হুমায়ুন এখন দিদির জানে জ্বালা হয়ে গেছে, দিদি এখন না উগলাতে পারছে না গিলতে পারছে। এই হুমায়ুনকে দিয়ে আমাকে হারানোর জন্য সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করালো, বলা হলো যে 70 ভাগ মুসলমান 30 ভাগ হিন্দু, হিন্দুকে মেরে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে। হুমায়ুনকে দিয়ে বলালো, হুমায়ুনের মুখে বসা, হুমায়ুনকে এটা নির্দেশ দিয়ে করালো, কিন্তু হুমায়ুন নিজে স্বইচ্ছাটা করেছে বলে আমি মনে করি না। হুমায়ুনকে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী এই কাজটা করালো, এই এই একটা অন্যায় কাজ করালো শুধু অধীর চৌধুরীকে হারানোর জন্য। সে দিদি এখন হুমায়ুনকে ত্যাগ করতে পারছে না, যদি হুমায়ুনকে দল থেকে বার করে দেয় হুমায়ুন কিন্তু সব গর্ব করে বলতে লেগে যাবে। দিদির এখানে জানের ভয় আছে, তাই দিদি হুমায়ুনকে একদম বারো করতে পারছে না, আবার রাখতেও পারছে না, তার গলার কাটা হয়ে গেছে হুমায়ুন। এত তৃণমূলের এত মস্তান, এত ক্ষমতাবানদের বিরুদ্ধে হুমায়ুন এইভাবে বলছে কি করে, সেটা তৃণমূলের লোকরা বেশি জানবে, দিদি এটা বেশি জানবে। অন্য কারোর জন্য দিদি তো এত খাতির করতো না এতদিন, অন্য কাউকে এতদিন দিদি অ্যালাউ করতো না, এটা হুমায়ুনকে এই বিরোধিতাটা অ্যালাউ করছে। শান্তনু সেন যে একটা ডাক্তার মানুষ, একটা শিক্ষিত মানুষ, দিদির দলের মুখপাত্র, সে সামান্য আরজি কর নিয়ে ছোট্ট একটা সমালোচনা করার জন্যে তার সব কিছু কেড়ে নেওয়া হলো, এমপি পদ থেকে আরম্ভ করে সব পদ। কিন্তু হুমায়ুন খোলা মঞ্চে দাঁড়িয়ে সরকারের বিরোধিতা করছে, খোলা মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল নেতাদের বিরোধিতা করছে, তার বিরুদ্ধে বলার ক্ষমতা, কিছু করার ক্ষমতা, অ্যাকশন নেওয়ার ক্ষমতা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেই। কারণ হুমায়ুন তার গলের কাঁটা হয়ে গেছে, তাদেরকে দিয়ে তিনি অন্যায় কাজ করিয়েছেন, সে যদি ফাঁস হয়ে যায় দিদিদাই চুপ করে আছে। কংগ্রেস মমতাকে সমালোচনা করার জন্য দিল্লি নেতাদের দরকার পড়ে না, যেন আমরা কাফি। মমতার এসব নাটক দিল্লির সবাই জানে, সারা ভারতবর্ষের লোক জানে। এই ইন্ডিয়া জোট কখনো সে থাকে, কখনো সে থাকে না। নিজের প্রয়োজনে ইন্ডিয়া জোটকে আহ্বান করে, আর নিজের প্রয়োজন ফুরিয়ে গেলে ইন্ডিয়া জোটের বিরোধিতা করে। এ রাহুল গান্ধীরও বিরোধিতা করেছে, সোনিয়া গান্ধীরও বিরোধিতা করেছে, কংগ্রেসের বিরোধিতা করেছে। কখনো কংগ্রেস করতাম ভাবতে না নাকি লজ্জা হয়, সে মন্তব্যও করেছে। হঠাৎ করে এখানকার ভারতবর্ষের অন্যান্য জায়গায় বাঙালিদের উপরে নির্যাতন করার নামে উনি নতুন করে রাজনীতি খেলা শুরু করেছেন। একবারও কেন সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের, সেই সমস্ত রাজ্যে যেখান থেকে তাকে তাড়ানো হয়েছে বা যারা পালিয়ে এসছে সেখানে নিয়ে যাওয়ার পুনর্বাসনের কেন তিনি দাবি করছেন না? কারণ ভারতবর্ষ একটা রাজ্য যেখানে যে কোনো প্রান্তের মানুষ যে কোনো প্রান্তে গিয়ে বসবাস করতে পারে, তো তিনি কেন সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে তাদেরকে পুনরায় ফেরত কেন পাঠাচ্ছেন না? বা যারা ফিরে আসছে তাদের জন্য কর্মসংস্থান, তাদের ক্ষতিপূরণের জন্য কেন তিনি দায়িত্ব নিচ্ছেন না? তিনি রাজনীতি করছেন, মিছিল করছেন, তাদের সঙ্গে দেখা করেছেন একবারও? তাদের সমস্যার কথা শুনেছেন? তাদের সমস্যা সমাধানের চেষ্টা করেছেন? আপনি না কোর্টে গেছেন, না কোনো মন্ত্রীর কাছে গেছেন। কোর্টে যাচ্ছে কে? সেই সমস্ত পরিবার, তাদের পরিবারের লোকেরা, যারা তাদের পরিবারের যারা রোজগার করা ব্যক্তি, তারা যেহেতু বাইরে আছে তাদের নিরাপত্তার জন্য তারা উদ্বিগ্ন তারা কোর্টে যাচ্ছে, সেই কোর্টের রায়ে তাদেরকে সেখান থেকে ছাড়া হচ্ছে। এখানে আপনার ভূমিকাটা কোথায়? আপনি মাঝখান থেকে সেটা নিয়ে রাজনীতি করতে নেমে গেলেন, বাঙালি করে আপনি ভরংবাজি করতে লেগে গেলেন। এই পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ বাঙালির সারদা চিটফান্ডের টাকা লুট হয়েছে, আপনি জানেন না? সেই সারদা চিটফান্ডের টাকা নিয়ে আপনি তৃণমূল দল ভোটে লড়েছেন, জানেন না? সেই সারদা চিটফান্ডের টাকায় যারা বঞ্চিত হয়েছে তাদের জন্য কখনো আন্দোলন করেছেন? আপনি আন্দোলন করেন সেই সারদা চিটফান্ডের তদন্ত যারা রুখে দিল তাদের জন্য কলকাতায় আপনি আন্দোলন করেন। আপনি বাঙালি? বাঙালি ঢোলবাজি এখন এই বাংলার রাজনীতিকে গরম করতে চাইছেন। এই যে 32,000 শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি চলে গেল, তারা বাঙালি নয়। এই যে কসবার মেয়েটা যে ধর্ষিতা হলো, সে বাঙালি নয়।
আরজি করার মেয়েটা সে বাঙালি নয়, তার বিচারের জন্য একটা আন্দোলন করেছেন, প্রথমে ভরংবাজি করেছিলেন। আজকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে আপনার মাথা ব্যথা, তার আপনার ভরংবাজির কারণ একটাই, সামনে নির্বাচন। তাই নির্বাচনের বাজারে কোনো বিষয়ে আপনি মুখ খুলতে পারছেন না, সারা বাংলায় সর্বত্র ব্যর্থ আপনি। তাই খড়কুটার মতন আপনি পরিযায়ী শ্রমিকদের বিষয়টাকে ধরে আপনি নিজের অস্তিত্ব প্রমাণের চেষ্টা করছেন। আপনি নিজে বলেছিলেন কোভিডের সময় যে প্রত্যেকটা পরিযায়ী শ্রমিককে আপনি 2 লক্ষ টাকা করে অনুদান দেবেন, তাদের কাজের ব্যবস্থা করবেন। সেদিন যদি দিতেন আপনি সেই টাকাটা, তাহলে আজকে তারা বাইরে যেত না, আর বাইরে গিয়ে অত্যাচারের শিকার হতো না। আপনি এখনো বলুন পরিযায়ী শ্রমিকদেরকে, যারা পরিযায়ী শ্রমিক, যারা অত্যাচারিত, যারা থাকতে পারছে না, যাদের পালিয়ে আসতে হচ্ছে, তাদেরকে পশ্চিমবঙ্গ সরকার দেখবে, তাদের আর্থিক ক্ষতিপূরণ দেবে, তাদের কাজের ব্যবস্থা করবে। আপনি সেটা প্রতিশ্রুতি দিন, তাদের জন্য উদাহরণস্বরূপ কিছু করে দেখান। ভরংবাজি করে, মিছিল মিটিং করে, ভোটের বাজার গরম করে আপনি বিভাজনের রাজনীতি করছেন মমতা ব্যানার্জি, এটা আমরা সবাই বুঝতে পারছি। ওরা কি করবে সেটা ওদের ব্যাপার। বিজেপিকে মোকাবেলা করতে হবে, তৃণমূল তার মোকাবেলা করবে। আমরা প্রত্যেকটা মানুষের রাজনীতি করার স্বাধীন অধিকারের পক্ষে। কেউ বিজেপি করতে পারে, কেউ তৃণমূল করতে পারে, কেউ মুসলিম লীগ করতে পারে, কেউ কংগ্রেস করতে পারে, সিপিএম করতে পারে। প্রত্যেকটা মানুষের, যারা স্বাধীন দেশে, প্রত্যেকটা মানুষের স্বীকৃত রাজনৈতিক দলের হয়ে রাজনীতি করার, সমর্থন করার অধিকার আছে। না, কোনো মেকানিজম নেই। আমি অনেক দিন ধরে বলে আসছি যে রাজ্য সরকারের নিজের উচিত একটা মন্ত্রণালয় খোলা পরিযায়ী শ্রমিকদের জন্য। কারণ আমরা কেউ জানি না যে পশ্চিমবঙ্গের কত পরিযায়ী শ্রমিক বাইরে বসবাস করে। এক, পশ্চিমবঙ্গের কত মানুষ আরব দুনিয়ায় বসবাস করে, সেখানে কাজ করতে চলে যায়, সেখানে তার ঠকবাজের পাল্লায় পড়ে, সেখানে তাদের সাজা হয়, মৃত্যু হয়, সে ডেড বডি আনার লোক খুঁজে পাওয়া যায় না। জানেন, আরব দুনিয়া যারা মারা যায়, তাদের ডেড বডি আনার জন্য সরকার কিছু ব্যবস্থা করে না, তাদের পরিবারের পাশে দাঁড়ায় না। সেখানে তারা কাজের জন্য ঠকবাজদের পাল্লায় পড়ে কখনো বিপদ হয়। একটা দুটো নয়, আরবের জেলগুলোতে সব থেকে বেশি আসামি যদি থাকে, তারা এই ভারতবর্ষ থেকে যাওয়া, বাংলা থেকে যাওয়া সেই সমস্ত পরিযায়ী শ্রমিকরা। তাদের জন্য কখনো মাথা ব্যথা করেছেন? আপনি কোভিডের সময় বলেছিলেন 53 লক্ষ পরিযায়ী শ্রমিক। কোথায় গেল সে 53 পরিযায়ী শ্রমিক? ভারতবর্ষে কত পরিযায়ী শ্রমিক বাংলা থেকে গেছে আপনার কাছে কোনো তথ্য নেই। কারণ আপনি সকলের ডাটা মেনটেন করেন, পরিযায়ী শ্রমিকদের ডাটা মেনটেন করেন না। তারা এলে প্রতিশ্রুতির ডাঁটা ধরাবেন আপনি, এই করব, তাই করব, এই করব। প্রতিশ্রুতির ডাঁটা ধরিয়ে তাদের জন্য আসল ডাটা করা রাখা উচিত, সেখান থেকে নিজেকে মুক্ত করেন। আর ভোটের বাজারে খুব নাটক করে, ভরংবাজি করে একটা মিছিল করলেন, হয়ে গেল। এত বছর ধরে পরিযায়ী শ্রমিকরা বাইরে কেন যাচ্ছে? পরিযায়ী শ্রমিক তো আজকের সমস্যা নয়, আজকে হঠাৎ করে তো বেড়েছে কোথাও, মহারাষ্ট্রে, উড়িষ্যায়। সেখানে যাচ্ছেন না কেন আপনি? দিল্লিতে বস্তিতে যান, মহারাষ্ট্রে বাঙালিরা যেখানে সেখানে যান, উড়িষ্যায় যান, সেখানে তা তো যাচ্ছেন না আপনি। এখানে বসে ভরংবাজি করছেন। যেমন প্রত্যেক বছর দুর্গাপুজো আসে, ঈদ আসে, বকরিদ আসে, তেমনি করে যখন ভাঙন হয় বাংলায়, মুর্শিদাবাদ ভেঙে যায়, তখন দিদি এই প্রকৃতির দোহাই দেয়, আর দিল্লি টাকা দিল না, বাতেলা করে। আর বন্যার সময় বিশেষ করে ঘাটাল এলাকায়, মেদিনীপুর, বর্ধমান এই এলাকায় যখন বন্যা হয়, তখন ডিবিসির উপরে দোষ চাপিয়ে দেয়। অথচ ডিবিসি জল ছাড়ার আগে পশ্চিমবঙ্গ সরকারের যারা প্রতিনিধি, তাদের কাছে সিগনেচার করিয়ে তারা জল ছাড়ে। দিদি, এটা সরকারিভাবে বলছেন না কেন? আপনি এপিডেভিট করে বলুন যে আপনার সরকারকে অন্ধকারে রেখে জল ছাড়াইছে, ক্ষমতা আছে আপনার, এপিডেভিট করে বলুন। আপনি কত চালাকি করবেন আপনি আর বাংলা মানুষের সঙ্গে? বন্যায় মানুষ ডুবছে, বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য আপনার চালাকি চলছে। ডিবিসিটা কে? ডিবিসিতে রাজ্যের অংশ আছে, ডিবিসি একা কিছু ব্যক্তি নয়, ডিবিসি কোনো পার্টির না, ডিবিসিতে রাজ্যের অংশ আছে। পশ্চিমবঙ্গ ডিবিসির একটা স্টেক হোল্ডার। মিথ্যে কথা বলছেন আপনি। আমি তার বিরুদ্ধে হাইকোর্ট করেছি আপনার এই ধরিবাজি, এই চালাকির বিরুদ্ধে। হাইকোর্টে দ্রুত গত বছর করেছিলাম আমি, এখনো পর্যন্ত তার ডেট পাচ্ছি না, তার সওয়াল হচ্ছে না। যেদিন সওয়াল হবে, এই বাংলার মুখ্যমন্ত্রী আপনার মুখোশটা খুলে যাবে। চিটিংবাজি করছেন বাংলার বন্যা বানভাসী লোকদের সঙ্গে, বাংলার বানভাসী লোকদের সঙ্গে। বাংলার ভাঙনের জন্য যে মুর্শিদাবাদ, মালদার যে সমস্ত মানুষের সব কিছু হারিয়ে গেল, তাদের সঙ্গে আপনি চালাকি করছেন, চিটিংবাজি করছেন।
দেখুন, ভারতবর্ষ ডিজিটাল ভারতবর্ষের দিকে যাচ্ছে, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা সব তো বঞ্চনার বিরুদ্ধে। আজকে ভারতবর্ষে যারা ধরুন আদিবাসী, পিছিয়ে পড়া মানুষ, দলিত, তারা তো অ্যাপে কী করে লোড করাবে নিজেদেরকে আমার জানা নাই। ভারতবর্ষের সব মানুষের মধ্যে কি ডিজিটাল লিটারেসি এতটাই প্রবল? আমরা কি সব জানি? আমি নিজে সবটা জানি না। আমাকে যদি বলে অ্যাপ লোড করে দেবে, আমি নিজেই পারবো না। তো সেখানে ধরুন ভারতবর্ষের যা শিক্ষার হার, ভারতবর্ষের যে দারিদ্রতা, ভারতবর্ষে পিছিয়ে পড়া মানুষ, তারা হঠাৎ করে তো অ্যাপে কী করে নিজেদেরকে লোড করবে? সবাই কি ডিজিটালি লিটারেট? ডিজিটালি কি আমরা সবাই শিক্ষিত নয়? তার ডিজিটাল লিটারেসি আমাদের নেই, মোবাইল নেই, পেটে খাবার নেই, হাতে মোবাইল কোথায় থাকবে? সে মোবাইল আবার আধুনিক মোবাইল হতে হবে, এমনি তেমনি মোবাইল হবে না। সেই মোবাইল কি আদিবাসীদের, সেই মোবাইল কি পিছিয়ে পড়া মানুষের, সেই মোবাইল কি দরিদ্র মানুষের পকেটে আছে যে তাদের কাজের দরকার তারা অ্যাপে তার লোড করবে? অতএব পার্টি সঠিক কথা বলছে।